আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? তার জিজ্ঞেস করব না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে আছেন। আমি ভূত এফএমে আপনার একজন বড় ফ্যান ছিলাম। অভ্যাসটা এমন হয়েছে যে রাতে না শুনলে আমার একটুও ঘুম আসে না। আমার বাসার ঠিকানা কুড়িগ্রাম জেলার ছোট্ট একটা গ্রামে আমি থাকি। আমার নাম শানু মিয়া। আমার ব্যক্তিগত ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলছেন, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আমরাও যাচ্ছি তার ঘটনায়। এবং তারপরে তিনি লিখছেন যে অনেকদিন ধরেই লিখবো করে সময়ের অভাবে লেখা হয়ে উঠছে না। সবকিছু গুছিয়ে শুরু করি। এটি একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনি। দাদু যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখছি। বলছেন দাদু, আজ থেকে ৫০ বছর আগে আমাদের এলাকায় একজন পরহেজগার ইমাম সাহেব ছিলেন। ঘটনাটা তাকে ঘিরেই। কিছু কারণে সেই ইমামের ছদ্মনাম ব্যবহার করি। ইমামের নাম মালেক। ওনার জীবন সাদাসিধাভাবে চলছিল। নেই কোনো পেরেশানি, নেই কোনো ঝামেলা। এত সুন্দর জীবনে নেমে আসে কালো এক বিভীষিকাময় ছায়া হঠাৎ। মালিক সাহেব নতুন জায়গা কিনে সেখানে নতুন করে ঘর উঠান এবং ঘরের পাশেই তিনি একটি টয়লেট করেন। ওনার জীবনের সমস্যাটা শুরু হয় এখান থেকেই। তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সেই টয়লেটটা। টয়লেটটা দেওয়ার ৭ দিন ভালোই চলছিল সবকিছু, কোনো সমস্যা হয়নি। ৭ দিন পর শুরু হয় মালিক সাহেবের করা ভুলটার মাসুল দেয়ার পালা। মালিক সাহেব স্বপ্নে দেখেন একটা কালো অবয়ব ক্ষীণ গলায় অনেক করুণ সুরে মালিক সাহেবকে ইশারা করে বলছে, তুমি যেটা করেছ ভুল করেছ, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি ওটা আর ব্যবহার করো না, আর ব্যবহার করলে তোমাকে এর মাসুল দিতে হবে। মালিক সাহেব স্বপ্নের ঘোর থেকে জেগে উঠলেন আর ভাবলেন, আমি কি দেখলাম এটা, আর আমি কাকে কষ্ট দিচ্ছি? মালিক সাহেব কিছুই মিলাতে পারছেন না। মালিক সাহেব শীতের মধ্যেও যেন প্রচণ্ড গরমে মানুষ যেভাবে ঘামে সেই রকম ঘামছেন। মালিক সাহেব চিন্তিত অবস্থায় ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলেন। মালিক সাহেব শুধু ওই স্বপ্নের কথাই ভাবছেন। এভাবে ভাবতে ভাবতে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। মালিক সাহেব আরও অবাক হন যখন তার সহধর্মিণী সকালবেলা তার স্বপ্নের কথা মালিক সাহেবকে বলেন। সেই স্বপ্নের কথা, যেই স্বপ্ন মালিক সাহেব নিজেও দেখেছেন। এবার মালিক সাহেবের স্ত্রী একটু ভয় পেয়ে মালিক সাহেবকে বললেন, এক রাতে আমরা দুজনেই একই স্বপ্ন দেখলাম, এর মানে তো কিছু একটা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মালিক সাহেব তার স্ত্রীকে অভয় দিয়ে বললেন, কিছু হবে না, নিজের কাজে মন দাও। এইভাবে সূর্যের আলো রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। মালিক সাহেব ও তার স্ত্রী দেখলেন তাদের টিনের চালে কি যেন একটা ভারী কিছু পড়ল এবং সে ভয়ঙ্করভাবে নিজস্ব গতিতে চালের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে আর ভয়ঙ্করভাবে হাসি দিচ্ছে। আর কিছু সময় পর সেই পশুর মতো কালো অবয়বটা বলল, তোদেরকে আমি সাবধান করেছিলাম, তোরা শুনলি না, এখন তোদের সময় শেষ। এটা বলে কি এক ভয়ঙ্কর রূপে হাসি দিল সেই কালো অবয়বটা। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেই কালো অবয়বটা আবার করুণ সুরে বলতে লাগলেন, আমার অনেক কষ্ট হচ্ছে, তোরা ওটা ব্যবহার করিস না। এটা বলা শেষ করে আবার হাসতে লাগলো কালো অবয়বটা। মালিক সাহেব যেন ভয়ে কাঠ হয়ে শুধু দাঁড়িয়ে দেখলেন, কিন্তু তার স্ত্রী সেই জায়গায় সেন্সলেস হয়ে যান। মালিক সাহেবের স্ত্রীকে তিনি রুমে নিয়ে আসেন এবং মাথায় পানি দিতে থাকেন। মালিক সাহেবের স্ত্রী শুধু ঘুমিয়ে আছেন, তার জ্ঞান ফিরে আসে না। এভাবে রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে আবারও সন্ধ্যা। মালিক সাহেবের স্ত্রী এবার জেগে উঠলেন, কিন্তু মালিক সাহেবের স্ত্রীর শরীরে প্রচণ্ড জ্বর। মালিক সাহেব অতি দ্রুত ডাক্তারকে সংবাদ দেন। ডাক্তার কিছু সময় পর আসলেন। ডাক্তার তার যাবতীয় পরীক্ষা শেষ করে কিছু ঔষধ দেন আর সেগুলো নিয়মিত খেতে বলেন এবং এই সমস্ত সবকিছু বুঝিয়ে দিয়ে মালিক সাহেবের কাছ থেকে ডাক্তার বিদায় নেন। মালিক সাহেব তার স্ত্রীর নিয়মিত যত্ন নিচ্ছেন। ওষুধ নিয়মিত খাওয়ার পরেও মালিক সাহেবের স্ত্রীর জ্বর যেন কিছুতেই কমছে না।
মালিক সাহেব অনেকটা চিন্তিত হয়ে পড়েন। এভাবে টানা 5টা দিন কেটে যায়। মালিক সাহেব এবার খেয়াল করলেন তার স্ত্রী শুকিয়ে যাচ্ছে। ভাবলেন জ্বরে পড়ে আছে তাই এমন দেখাচ্ছে। এমনভাবে কেটে যায় আরও কিছুদিন। মালিক সাহেবের স্ত্রীর অবস্থা আরও ভয়াবহ হতে থাকে। মালিক সাহেব যখন দেখলেন ওষুধে কোনো কাজ করছে না, তখন তিনি বুঝলেন এখানে অন্য একটা কিছু আছে। কিন্তু মালিক সাহেব বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। সেই রাতে মালিক সাহেবের স্ত্রী অনেক ভয়াবহভাবে মারা যান। মালিক সাহেব তার স্ত্রীর লাশ দেখে আঁতকে ওঠেন, কারণ তার চোখগুলো উপড়ে ফেলা হয়, মুখটা একেবারে বিকৃত ছিল। মালিক সাহেবের দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। এর কোনো সুরাহাই তিনি করতে পারছেন না। মালিক সাহেবের চোখে ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, নিয়মিত কি যেন সব চিন্তা করে যাচ্ছেন। মালিক সাহেব একদিন তন্দ্রার মাঝে সেই কালো অবয়বটাকে আবার দেখেন। এবার সে বলে, সাবধান করে দিয়েছিলাম, তুই মানলি না। তোর স্ত্রীকে আমরা মেরেছি, এবার তোকেও মারব। এই বলে কালো অবয়বটা আবার সেই বিকৃত হাসি দিয়ে চলে যায়। মালিক সাহেব ব্যাপারে বুঝতে পারলেন তার কোথায় যেতে হবে এবং কি করতে হবে। রাত পেরিয়ে ভোরের আলো ওঠার সাথে সাথেই তিনি আমার কাছে এসে ঘটনা খুলে বলেন। আমি সব শুনে মালিক সাহেবকে বললাম, কিছুদিন পর আমাদের গ্রামে ভারত থেকে একজন বড় আলেম আসবেন, আমরা তার কাছেই যাব। মালিক সাহেব মত দিলেন। কিছুদিন পর সেই কাঙ্ক্ষিত আলেম সাহেব আমাদের গ্রামে আসলেন এবং মালিক সাহেব আর আমি যাই তার কাছে। গিয়ে সালাম দিয়ে গৃহে প্রবেশ করি। সেই বড় আলেম সমস্যার কথা জানতে চাইলেন। মালিক সাহেব সব ঘটনা শুরু থেকে শেষ অবধি খুলে বললেন। বড় হুজুর সব শুনে কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলেন, আমি আমার ছাত্রজীদের কাছ থেকে যে জানতে পারলাম সেটা হলো, মালিক সাহেব যেখানে টয়লেট বানিয়েছেন সম্ভবত তার আশেপাশে কোথাও কোনো কবর বা এরকম কোনো কিছুর অস্তিত্ব আছে। হয়তো এই কারণেই তাকে বারবার করে স্বপ্নে সাবধান করা হয় এবং তারপরেও তিনি যখন শোনেন না, তখন তার স্ত্রীকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। এই বলে বড় হুজুর বলা থামালেন। মালিক সাহেব নিজের করা সবচেয়ে বড় ভুলের মাসুল দিলেন তার প্রিয় স্ত্রীর জীবনের মাধ্যমে। এই বলে আমার দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। আমিও অবাক হয়ে বললাম, দাদু আরও কিছু ঘটেছিল কি? দাদু বলল, তাহলে শোনো। বড় হুজুর মালিক সাহেবকে বললেন, তুমি এই সমস্যার সমাধান যদি চাও তাহলে তোমাকে সেই টয়লেট অতি দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। মালিক সাহেব সম্মতি দিয়ে বড় হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। এবার মালিক সাহেবকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আমিও বাড়িতে আসলাম। মালিক সাহেব যেন সবসময় একটা ঘোরের মধ্যে থাকতেন, সবসময় কি যেন একটা চিন্তা করতেন। কিন্তু এইটা কেউ জানে না, বড় হুজুর মালিক সাহেবকে টয়লেট সরিয়ে ফেলতে বলেছিলেন, কিন্তু মালিক সাহেব ভুলে যান যে তাকে কী করতে হবে এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। এভাবে একদিন আমি মালিক সাহেবের বাসায় যাই তাকে দেখতে। দেখে বেশ খুশি হন মালিক সাহেব। আমি কিছু বলার আগে মালিক সাহেব বলল, আমি গোসল দিব, আমাকে একটু সাহায্য করো, আমাকে এক বালতি পানি তুলে দাও। আমি সম্মতি জানিয়ে বালতি ভরতে চলে গেলাম। মালিক সাহেব পরম আনন্দে গোসল করতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে মালিক সাহেব নিজে কল চালাতে গেলেন। এখানেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মালিক সাহেব যখন কল চাপ দিলেন নিচের দিকে, সেই কলের যে হ্যান্ডেল সেটা মালিক সাহেবের হাত থেকে বেরিয়ে গিয়ে মালিক সাহেবের থুতনিতে সজোরে আঘাত করে এবং সেখানেই মালিক সাহেব মারা যান। এভাবেই এক হৃদয় বিদারক অভিজ্ঞতার মুখোমুখি হই আমি। এরপর আমরা সেই টয়লেটটা সরিয়ে ফেলি এবং সেইখানে আর কারো সাথে কোন রকম ঝামেলা হয়নি। এই বলে দাদু তার ঘটনা শেষ করলেন। আমরা জীবনে ছোট